আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা নাজিয়াতুর ফাতাহের লেখা এমন একটা গা ছমছমে মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আক্ষরিক অর্থেই রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। একটা দম বন্ধ করা থমথমে অপরাধ জগতে আজ আমরা ঢুকতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ঘটনাতেই ঢুকে পড়ি আর দেখি সুনন্দা ভিলার চার দেয়ালের ভেতরে আসলে কী ঘটেছিল। সুনন্দা ভিলায় খুন হয়েছে, আলী আমর মারা গেছেন। ভাবলে অবাক লাগে, তাই না? বাংলাদেশ ডিটেকটিভ টিম বা টিবিডিটির কাছে আসা এই ছোট্ট অথচ মারাত্মক জরুরি একটা ফোন কলই এই রহস্যময় তদন্তের মঞ্চটা তৈরি করে দেয়। সন্ধ্যা নামার ঠিক আগে এই খবরটা আসে, আর সাথে সাথে বোঝা যায় যে সবার খুব প্রিয় একজন মানুষের আসলে কতটা মর্মান্তিক পরিণতি হয়েছে। প্রথমেই চলুন সুনন্দা ভিলা হত্যাকাণ্ডটা একটু খতিয়ে দেখি। খবরটা পাওয়ার পর ডিটেকটিভ তাহরিম, অনু আর রিয়াদ যখন ঘটনাস্থলে পৌঁছান, সেখানকার পরিবেশটা ছিল একদম অন্যরকম। মেঘ জমেছিল ঠিকই, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছিল না। এই যে একটা গুমোট ভারী আবহাওয়া, এটা যেন ভিলার ভেতরের ওই চাপা ক্ষোভ আর দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিমানেরই একটা নিখুঁত আয়না। বাইরে থেকে বাড়িটাকে যতটা শান্ত মনে হচ্ছিল, ভেতরে যে তার চেয়ে হাজার গুণ বেশি বারুদ জমা হয়েছিল, সেটা তদন্ত শুরু হতেই পরিষ্কার হয়ে যায়। এবার একটু দেখা যাক নিহতর অজানা দিকটা কেমন ছিল। নিহত আলিয়া মোর মানুষটা আসলে কেমন ছিলেন সেটা জানলে যে কেউ চমকে যাবে। এলাকার সবার কাছে তিনি ছিলেন একেবারে দেবতাতুল্য, ভদ্র, শান্ত আর সবার উপকারে সবসময় এগিয়ে আসতেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা ছিল বেশ অন্ধকার। এই তথাকথিত ভালো মানুষের মুখোশের আড়ালে তিনি ছিলেন ভীষণ নিয়ন্ত্রণকারী একজন মানুষ। নৈতিকতার দোহাই দিয়ে অন্যের জীবনে তিনি এমনভাবে নাক গলাতেন যা অনেকের জীবন রীতিমতো দুর্বিষহ করে তুলেছিল। আর এই মাত্রাতিরিক্ত খবরদারির কারণেই জন্ম নিয়েছিল ভয়ঙ্কর এক ক্ষোভ, যা শেষমেশ তার হত্যার ভিত্তি তৈরি করেছিল। স্বভাবতই এরপর আমাদের দেখতে হবে প্রধান সন্দেহভাজনদের প্রোফাইলিং। সে সময় বাড়িতে উপস্থিত পরিবারের প্রায় সবারই কিন্তু খুনের বেশ শক্ত আর জোরালো মোটিভ ছিল। স্ত্রী রওশানারাকে ধরুন, ভীষণ শান্ত মানুষ, কিন্তু স্বামীর কাছে তার কোনো কথারই দাম ছিল না। ছেলে ফাহিম বিদেশে যেতে চাইত, কিন্তু বাবা সেই স্বপ্নে রীতিমতো জল ঢেলে দিয়েছিলেন। আবার ভাগ্নি নাসরিনের কথাই ধরুন, বাইরে থেকে মামার খুব যত্নার্থী করলেও ভেতর ভেতর সে সম্পদের ওপর নির্ভরশীল ছিল। আর ঠিক ওই সময়ে আলী আমর তার ভেল বদলানোর কথা ভাবছিলেন। মানে প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো চাপা রাগ বা স্বার্থ লুকিয়েছিল। এই চরিত্রগুলোর সাইকোলজিক্যাল প্রোফাইল ঘাটলে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়। এদের সবার বাইরের শান্ত চেহারার আড়ালে অত্যন্ত সুকৌশলী এবং স্বার্থান্বেষী একটা মন কাজ করছিল। ফাহিমের রাগ ছিল ঠিকই, কিন্তু সে ল্যাপটপে কাজ করছিল, মানে ঠান্ডা মাথায় খুন করার মতো ধৈর্য তার সাথে মেলে না। নাসরিনের কাঁধে মাটি লেগেছিল, সে বাগানে কাজ করছিল। সবাই যেন নিজেদের প্রাত্যহিক জীবনের একটা নিখুঁত মুখোশ পড়েছিল। শুধু কি পরিবার, কর্মচারীদের দিকেও একটু নজর দেওয়া যাক। ষাটর্ধ করিম, যে দীর্ঘ ৩০ বছর ধরে এই বাড়িতে কাজ করছে, সে একদম চুপচাপ থাকে বটে, কিন্তু কে কোথায় যাচ্ছে, কার সাথে কি ঝামেলা হচ্ছে, সব তার নখদর্পণে। আবার ধরুন মিনতি দেবীর কথা। দূর সম্পর্কের এই আত্মীয়া সারাক্ষণ অসুস্থ থাকেন, সবাই ভাবেন তিনি কিছুই বোঝেন না। অথচ এই সবচেয়ে দুর্বল আর অবহেলিত মানুষগুলো কিন্তু বাড়ির ভেতরের নোংরা রাজনীতি সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন, আর এই কারণেই তারাও সন্দেহের তালিকায় চলে আসে। এতক্ষণ তো সবার কথাই হল, কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? সবাইকে গোনার পর, সবার মোটিভ আর অ্যালিবাই মিলিয়ে দেখার পর কেউ কি বাদ পড়ল? এত জেরা, এত সন্দেহভাজন, অথচ এর মাঝে আপাতদৃষ্টিতে সম্পূর্ণ গুরুত্বহীন একজন মানুষকে সবাই পুরোপুরি এড়িয়ে যাচ্ছিল। কে সেই মানুষ? আর এখানেই আমাদের নজর যায় দৃষ্টির আড়ালে থাকা সেই নৈশ প্রহরীর দিকে। ঠিক ধরেছেন, শফিকুল ইসলাম। এমন একজন মানুষ যাকে সবাই এতই দুর্বল ভাবত যে সে যে ভয়ঙ্কর কিছু করতে পারে এটা কারো ধারণাতেই ছিল না। বয়সে ৪০ থেকে ৪৫-এর কোঠায়, সুনন্দা ভিলার নাইট কেয়ারটেকার সে। সামান্য কুঁজো হয়ে হাঁটে, এক হাতে হালকা কাঁপুনি, কারোর চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারে না। সবাই তাকে আধা অসুস্থ বলে রীতিমতো অবজ্ঞা করত, আর বিশ্বাস করুন এই শারীরিক দুর্বলতা আর শান্ত আচরণই তার জন্য সবচেয়ে নিখুঁত ছদ্মবেশের কাজ করেছিল। পুরো ঘটনার সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ঘটে ঠিক এখানে।
যখন আলী আমরের মৃতদেহটা বের করে আনা হচ্ছিল তখন হঠাৎ করে ভিড় ঠেলে সামনে এসে শফিক হাউমাউ করে কাঁদতে শুরু করে। সাহেব তো খুব ভালো মানুষ ছিলেন বলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকের মনে হয়তো মায়া জেগেছিল, কিন্তু তীক্ষ্ণ চোখের অধিকারীদের ফাঁকি দেওয়া অতটা সোজা ছিল না। আর এইটাই হয়ে দাঁড়ায় তদন্তের চূড়ান্ত সূত্র। ডিটেকটিভ রিয়াদের মতো তুখোর মানুষের কাছে এই ওভার অ্যাক্টিংটা ধরা পড়তে একদমই সময় লাগেনি। ঘটনা প্রবাহটা একটু খেয়াল করলেই বোঝা যায় কিভাবে অতিরিক্ত নাটক করতে গিয়েই শফিকুলের পতন ঘটে। লাশের ওপর ওর ওই অতিরঞ্জিত কান্না দেখে রিয়াদ বুঝে ফেলেছিলেন এটা শোক নয়, স্রেফ অভিনয়। আর এই সন্দেহ থেকেই যখন তল্লাশি চালানো হলো তখন বেরিয়ে আসে আলী আমরের চুরি যাওয়া ঘড়ি আর ক্যাবিনেটের চাবি। সামান্য একটা ঘড়ির লোভ আর অতি চালাকি শফিকুলের সাধু সাজার পুরো মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে। আসল সত্যিটা হলো শফিকুলের কাছে নৈতিকতা বা আবেগের কানা করিও দাম ছিল না। সে খুব ভালো করেই জানত নিজেকে দুর্বল দেখালে কেউ তাকে সন্দেহ করবে না, আর এই সুযোগটা কাজে লাগিয়েই সে ঠান্ডা মাথায় খুনের ছক কষে। এটা কোনো হঠাৎ রাগের বশে করা কাজ ছিল না, বরং পুরোটাই ছিল লোভ আর ক্ষমতার প্রতি এক ভয়ঙ্কর লালসা। তার এই কাজ প্রমাণ করে দেয় শান্ত চেহারার পেছনে সে আসলে কতটা হিংস্র। সব শেষে চলুন দেখে নিই এই ভয়ঙ্কর চূড়ান্ত সত্যটা আমাদের কি শিক্ষা দেয়। বিচার শেষে শফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড হল ঠিকই, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। সুনন্দা ভিলাও তার আগের সেই পুরনো নীরবতায় ফিরে গেল। কিন্তু ওই শান্তিটা কি আর আগের মতো রইল? মোটেও না। এই ভয়াবহ ঘটনা সেখানকার মানুষগুলোর মনে এমন একটা গভীর ক্ষত রেখে যায় যা তাদের আজীবনের জন্য মানুষ চেনার ক্ষেত্রে এক অদ্ভুত অবিশ্বাসের মুখে ফেলে দেয়। এই এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা কথা খুব করে মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ঘটনাটা আমাদের সবার জন্যই একটা শীতল আর অবিস্মরণীয় সতর্কবার্তা। যদি সবচেয়ে নিরীহ চেহারার আড়ালে সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক লুকিয়ে থাকতে পারে, তবে আমাদের প্রাত্যহিক জীবনে আর কে কে এমন নিপুণ মুখোশ পরে আমাদের পাশেই ঘুরে বেড়াচ্ছে? এই ছোট্ট কিন্তু গায়ে কাটা দেওয়া প্রশ্নটা আজ আমাদের সবার জন্যই থাকল। সবাই সাবধানে থাকবেন।